হ্যালো, শুরু করছি সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসলে বেশ কয়েকদিন ধরে আমার মাথায় একটা জিনিস ঘুরছে। আমাদের আশেপাশে আমি দেখতে পাচ্ছি যে জায়গা সংক্রান্ত প্রচুর সমস্যা। মানুষের মধ্যে জায়গা নিয়ে মারামারি, তারপর জায়গা নিয়ে কোর্টের মধ্যে তো মামলা, এত পরিমাণ মামলার জট। যদি মামলা হয় প্রতিদিন 10টা মামলা, সলভ হয় একটা কি হয় তাও সন্দেহ আছে সলভ হয় কি না। তাছাড়া বেশ কিছু মানুষ আমার সাথে জায়গা সংক্রান্ত অনেক বিষয় শেয়ার করেছে। অনেকের দলিলে সমস্যা, অনেকের খতিয়ানি সমস্যা, অনেকের ম্যাপে সমস্যা। তো এই বিষয়টা নিয়ে চিন্তা করে দেখলাম যে এই জায়গা সংক্রান্ত সমস্যা তো প্রচুর মানুষের, শুধু অল্প কয়েকজন না, বাংলাদেশের অনেক মানুষের জায়গা সংক্রান্ত সমস্যা। এবং এই সমস্যাগুলো মূল ক্রিয়েট হয়েছে মানুষের অজ্ঞানতা থেকে। মানুষ আসলে জানেই না সে যে একটা জায়গার কীভাবে মালিক বা তার মালিকানার ঠিক আছে কি না, অথবা আপনি এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে একটা জায়গা ক্রয় করবেন, সেই জায়গাটা ঠিক আছে কি না। আপনি হয়তো আজকে একটা জায়গা ক্রয় করলেন অনেক টাকা খরচ করে, যার কাছ থেকে জায়গা ক্রয় করলেন সে তো চলে গেল জায়গা বিক্রি করে, বাট পরবর্তী আরেকজন এসে বলে এই জায়গা তো আমার, আপনি কীভাবে ক্রয় করেন। তো এটা তো আসলে একটা সমস্যা। আপনি এত টাকা খরচ করে ক্রয় করলেন, আরেকজন এসে বলে আপনার ক্রয়টা ঠিক হয় নাই, ঠিক না। তো এই সমস্যা, এরকম প্রচুর সমস্যা ক্রিয়েট হইতেছে আমাদের চারপাশে, দেখা যাইতেছে। তো আসলে মানুষ সবাই যদি বুঝতে পারে যে একটা জায়গা যে সঠিক সেটা আমি কিভাবে বুঝবো, সে যদি বুঝে ফেলে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর ক্রিয়েট হবে না। তো মানুষ এটা বুঝে না, আর না বোঝার কারণে এই আপনি যে বুঝেন না, এই সুযোগটা কিন্তু অনেক মানুষ আপনার কাছ থেকে নেই। আপনাকে যেভাবে বলে আপনি সেভাবেই নাচেন। সে যদি বলে এইভাবে ঠিক আছে, আপনি কোন হ্যাঁ এইভাবে ঠিক আছে, কারণ আপনি তো জানেন না। সে আপনাকে যেভাবে বোঝাবে আপনি সেভাবেই মানতে বাধ্য। আপনি আমার কথা মানবেন কেন? আপনি আমার কথা মানেন না। আপনি আমার কথা, আমি যে সঠিক বলতেছি কিনা ভুল বলতেছি, আপনি জাস্টিফাই করেন, দেন আপনি মানেন তারপরে, ঠিক না। তো একটা জমি সঠিক আছে কিনা, বা আপনি যে জমিটা ক্রয় করতেছেন সে জমিটা সঠিক আছে কিনা, সেটা বোঝার জন্য আপনাকে প্রথমেই আপনাকে সিএস খতিয়ান থেকে ধারাবাহিকভাবে সেই জমিটাকে আপনাকে বিবেচনা করতে হবে। এই সিএস খতিয়ানটা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশের প্রথম জমি সংক্রান্ত একটা কোনো জরিপের প্রথম খতিয়ান। সে ভারতীয় উপমহাদেশ বুঝেন, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই তিনটা মিলে কিন্তু তখন ভারতবর্ষ ছিল। এবং এই ভারতবর্ষে জমি সংক্রান্ত কোনো তথ্য যদি প্রথম থাকে, মানে এখন যেটাকে বিবেচনা করে, সে সিএস খতিয়ান। সেই সিএস খতিয়ান থেকে আপনি যে বর্তমান লাস্ট যে জরিপ হচ্ছে বাংলাদেশে, বিয়ের জরিপ, অথবা বিয়ের জরিপের পরে আপনি কারো কাছ থেকে জায়গা ক্রয় করছেন, হয়তো আপনার নামে এখন একটা নাম জারি হয়েছে, আপনি যেটার মাধ্যমে খাজনা পরিশোধ করেন, এই খতিয়ান পর্যন্ত, সিএস খতিয়ান থেকে আপনার বর্তমান নামজারি বা মিউটেশন খতিয়ান পর্যন্ত যদি আপনার মালিকানা সঠিকভাবে ক্রনোলজিক্যালি এ টু জেড বৈধ, মানে সিরিয়ালে যদি আপনি মিলাতে পারেন, সব ঠিক থাকে, তাহলে আপনার জমিটা ঠিক আছে, সম্পূর্ণ ভেজালমুক্ত জমি। আর তা না হলে যে কোনো সময় আপনিও ভেজালের সম্মুখীন হতে পারেন, ঝামেলার সম্মুখীন হতে পারেন। তো এই সিএস খতিয়ানটা কি, যদি আমরা প্রথমেই বলি, আমি ধারাবাহিকভাবে অন্য খতিয়ানগুলো আমার ভিডিওতে এখন থেকে বলে যাব। তো এই সিএস খতিয়ানটার পুরো এব্রিভিয়েশন হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা হচ্ছে ব্রিটিশ আমলে জরিপটা করা হয়। তখন কিন্তু এই বর্তমান বাংলাদেশ জমিদারি প্রথার আন্ডারে ছিল। সেই সিএস জরিপটা ব্রিটিশ পিরিয়ডে 1888 থেকে 1940 সাল পর্যন্ত জরিপটা হয়। কিন্তু আপনার তৎকালীন সময়ে যে সিলেট, মানে বর্তমানে যে সিলেট সহ পার্বত্য জেলাতে কিন্তু এই জরিপটা হয় নাই। পরবর্তীতে সিলেট জেলাও সেই জরিপটার প্রয়োজনীয়তা অনুভব করে, এবং 1936 সালে সিলেট জেলায় জরিপটা শুরু হয়। পরবর্তীতে 1950 সালের সিলেট প্রজাস্বত্ব আইনের আওতায় 1963 সালে সিলেট বিভাগে জরিপটা বর্তমানে শেষ হয়ে যায় তৎকালীন। আর এই পুরো সিএস জরিপটা আপনার 1825 সালের বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের 10ম পরিচ্ছেদ অনুসারে এই সিলেট এবং পার্বত্য জেলা ব্যতীত এই জরিপটা সম্পূর্ণ হয়। এবং 1888 সালের কক্সবাজার রামু থেকে জরিপটা প্রথমে শুরু করছে, এবং 1940 সালের দিনাজপুরে যে এই জরিপটা সর্বশেষ হয়েছে। তখন এই সিএস জরিপটা হওয়ার পরে ব্রিটিশরাও তখন খাজনা আদায় করতে ব্রিটিশদের জন্য সহজ হয়েছে। তো এই সিএস জরিপটা আপনি চিনবেন কীভাবে? এই সিএস জরিপটা তখন যেহেতু জমিদারি প্রথা ছিল, প্রত্যেকটা সিএস জরিপের মধ্যে উপরের দিকে কিন্তু জমিদারের নাম লেখা আছে, কারণ ওই ভূমিটা, বর্তমান যে ভূমিটা তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে
কোন জমিদারের আন্ডারে ছিল সেই জমিদারের নাম কিন্তু সিএস জরিপে লেখা আছে। তার নিচেই কিন্তু আপনার ওই জমিদারের আন্ডারে যে রায়ত বা দখলদারের কিন্তু তখন নাম আছে, এবং এটার একটা জমিটার একটা দাগ নাম্বার আছে এবং এটার একটা পৃষ্ঠা নাম্বার আছে। তো এই যে সিএস জরিপটা, যে সিএস খতিয়ান বলা হয় বর্তমানে, এই সিএস খতিয়ানটাকে বেস ধরেই কিন্তু প্রত্যেকটা জমিকে ক্যালকুলেট করা হয়। আপনি একটা জমির মালিক বা আপনি একটা জমি ক্রয় করতে চাচ্ছেন, এই জমিটা সঠিক কিনা সেই সিএস খতিয়ান থেকে ধরে 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 ধাপ অনুসারে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি লাস্ট পর্যন্ত আপনি অ্যানালাইসিস করে সঠিক দেখেন তাহলে জমি সঠিক আছে। বর্তমানে কোর্টে যত মামলা আছে, কোর্টের মামলাগুলো সেই সিএস জরিপকে বেস ধরে কিন্তু প্রত্যেকটা মামলা সলভ করা হচ্ছে। আর এখন সিএস জরিপের যদিও কিছু ভুলভ্রান্তি থেকে থাকে আপনি মনে করেন, কিন্তু এটাকে ঠিক করার আর কোনো সুযোগ নেই, কারণ সিএস জরিপের আগে আর কোনো জরিপ হয় নাই। সিএস জরিপটা হয়েছেই ভারত উপমহাদেশে প্রথম। এটাকে বেস ধরেই আপনাকে আগাতে হবে। এটা বর্তমানে যা সিএসটা যেভাবে রেকর্ড হয়ে গেছে, দাগ নাম্বার, জমির পরিমাণ সহ, যে জমিদার বা রায়তের নাম সহ, ওইটা যেটা আছে এটাকে আর চেঞ্জ করার কোনো ওয়ে আপনার কাছে আর নাই। কোর্টও সেটা চেঞ্জ করে না, সেটা খুব দুষ্প্রাপ্য, নাই বললেই হয়। এরকম কোনো শুনি নাই এ পর্যন্ত সিএস চেঞ্জ হয়েছে কি না, আমার মতে জানা নাই। তো এই আপনাকে সিএস ধরেই বর্তমান মালিকানা এ টু জেড ক্লিয়ার করতে হবে। তো আশা করি সিএস জরিপটা সম্বন্ধে বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে সিএস জরিপকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যদি সিএস জরিপ সম্বন্ধে আপনার কোনো আর প্রশ্ন থেকে থাকে, পরবর্তী ভিডিওতে আমি পাকিস্তান জরিপের এসে খতিয়ান নিয়ে আলোচনা করব, তারপরে বিএস জরিপ নিয়ে আলোচনা করব, এবং আমাদের যে শহরগুলোতে সিটি জরিপ হয়েছে সিটি জরিপ নিয়ে আলোচনা করব। তারপরে ফাইনালভাবে আপনার এই সিএস থেকে এসএ পর্যন্ত ফাইনালভাবে আলোচনা করব যে একটা জমি কীভাবে এ টু জেড সঠিক থাকে, মালিকানাগুলো কীভাবে চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়। তারপরে দলিল নিয়ে আলোচনা করব, তারপর দলিল কীভাবে সঠিক চেনার ওয়েগুলো আলোচনা করব। তারপর পর্যায়ক্রমে আপনার ভূমি সংক্রান্ত যে আইনগুলো আছে, হিন্দু আইন, মুসলিম আইন বা অন্য অন্য ধর্ম যে আইনগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর আরেকটা জিনিস আমাদের সমাজে বেশি দেখা যায়, আমাদের দেশে প্রচুর দালাল। আপনি একটা কাগজ, ভূমি সংক্রান্ত যে কোনো একটা কাগজ তুলবেন, আপনি একটা দালালের মাধ্যমে কাগজটা তুলতে ট্রাই করেন, তখন দালাল আপনি কিন্তু বুঝেন না এই কাগজটার আসলে সরকার কত টাকা কোর্ট ফি পাচ্ছে। একটা দালাল কিন্তু আপনি 20,000, 25,000, 10,000, 5,000, 2,000 যতবার আপনাতে নিয়ে যাচ্ছে, সে দেখা যাচ্ছে 10 টাকাতে কাগজটা তুলে বা 500 টাকাতে তুলে আপনাতে নিয়ে যাচ্ছে 1,500, 2,000, 2,500। আপনি বুঝেন না বিদেশে কিন্তু এই সুযোগটা লুফে নিচ্ছে। তো আমিও পরবর্তীতে বলে দিব কোন কাগজ আপনি কীভাবে নিজে তুলে ফেলবেন, কোনো প্রকার দালাল রে টাকা পয়সা লেনদেন ছাড়া। ঠিক আছে, তো আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবেন, আশা করি আপনার উপকারে হবে। এবং আমাদের দেশে ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো মানুষের অজ্ঞতা থেকে ক্রিয়েট হচ্ছে, এটি আশা করি অনেকাংশে কমে যাবে। 2-1 জন মানুষের যদি উপকার হয়, এটাই আমি অনেক কিছু মনে করবো আমার নিজের জন্য। ধন্যবাদ সবাইকে।